এখানে আমি এক নম্বর হচ্ছে হোয়াইল, দুই নম্বর হচ্ছে ডু হোয়াইল, ঠিক আছে। জি স্যার। আর আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি হচ্ছে প্রিভিয়াস ফর। এই যে তিনটা জিনিস আমি দেখলাম, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এগুলো কি? এগুলো হচ্ছে লুপিং টেকনিক। হ্যাঁ, টেকনিক ইন সি প্রোগ্রামিং। এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর লুপিং টেকনিক, ঠিক আছে। তাহলে এই তিনটি টেকনিকের মধ্যেই লুপিং টেকনিক বিদ্যমান। যদিও আমরা লুপের কাজ গোটোতেও করতে পারি যদি আমরা চাই, কিন্তু ফর, হোয়াইল এবং ডু হোয়াইল এই তিনটা হচ্ছে ফর্মাল লুপ। ফর্মাল লুপ মানে হচ্ছে অফিসিয়ালি আমরা এই তিনটি টেকনিক ইউজ করতে পারি লুপিং এর জন্য। এখন আসেন, সেটা হচ্ছে যে আমরা বিগত তিনটা ক্লাসে ফর দেখেছি। প্রথমে একদিন ইন্ট্রোডাকশন দেখেছি, তারপরে একদিন ফুল আমরা ফর লুপে প্র্যাকটিস করেছি, হোমওয়ার্ক করেছি, এবং তারপরে আবার আমরা পুনরায় নাম্বার প্যাটার্ন ডিজাইন করে আমরা ফর লুপে কাজ করেছি, যেটার ভিডিওটা আজকে আপলোড হয়েছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, ওয়ালাইকুম সালাম, তার মানে বোঝা যাচ্ছে ফর লুপটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রোগ্রামিংটাই ফ্যাক্টর। আমরা সবাই ফর লুপ লিখতে পারি ইনশাআল্লাহ, তাই না? ফর লুপ লিখতে কি কোনো প্রবলেম আছে? আমি যদি কোনো স্টুডেন্টকে বলি 1 থেকে 10 পর্যন্ত সকল নাম্বারগুলো প্রিন্ট করো, তাহলে কিন্তু সবাই একটা ফর লুপ দিয়ে করতে পারবে। বাট আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলোকে প্রিন্ট করো, তাহলে কিন্তু চিন্তা করতে হবে। আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোকে প্রিন্ট করো, তাহলেও চিন্তা করতে হবে। এই যে চিন্তা করতে হবে, এটা কিন্তু প্রোগ্রামিং। আর ফর লুপ লিখতে পারি, এটা ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই ফর লুপ লিখতে পারি। ফর লুপের মধ্যে তিনটা পার্ট আছে। প্রথমটা ইনিশিয়ালাইজেশন, মিডল একটা কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তারপরে ফর লুপ একটা প্রথম বন্ধনীর মাধ্যমে আটকানো থাকে। ফর লুপের আন্ডারে একের অধিক স্টেটমেন্ট লেখা যায়, কিংবা সিঙ্গেল স্টেটমেন্টের মাধ্যমেও ফর লুপ এক্সিকিউট করা যায়। এই বিষয়গুলো ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রোগ্রামিংটা মেন। তো আমরা পরপর যে প্রোগ্রামগুলো প্র্যাকটিস করেছি এগুলো থেকে তো আমরা কিছুটা একটা আইডিয়া পাবোই, এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট হচ্ছে। তার সাথে সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফর্মাল এডুকেশনটা শেষ করে ফেলবো। হোয়াইল ডু হোয়াইল যেহেতু আছে, আমরা হোয়াইল ডু হোয়াইলটাকে ইমপ্লিমেন্ট করব। কিন্তু প্রবলেম সলভ করার সময় স্টুডেন্ট অ্যাকচুয়ালি কোন লুপটা ইউজ করবে এটা স্টুডেন্টের ব্যাপার। কোন স্টুডেন্ট হোয়াইল ইউজ করতে কমফোর্টেবল ফিল করে, কেউ ডু হোয়াইল ইউজ করতে কমফোর্টেবল ফিল করে, কেউ ফর ইউজ করতে কমফোর্টেবল ফিল করে। তবে টিচার যদি বলে না দেয় যে এই প্রবলেমটি হোয়াইল লুপ দিয়ে সলভ করো, তাহলে স্টুডেন্ট যে কোনো লুপই ইউজ করতে পারবে। তো আমরা প্রথমে যে কাজটা করব আজকে, আমরা সিনট্যাক্স আগে দেখব অফ হোয়াইল এন্ড ডু হোয়াইল। ওকে, হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা বলি। হোয়াইল ইজ অ্যাজ লাইক ফর, শুধু ফরে তিনটা পার্ট থাকে, হোয়াইলের মধ্যে তিনটা পার্ট আমাদেরকে নিজেরা ম্যানেজ করতে হবে। কোথায় আমরা ইনিশিয়ালাইজেশন করব, কোথায় আমরা কন্ডিশন লিখবো, আর কোথায় আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব। কাকে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করব? যে ভেরিয়েবলটা হোয়াইলকে পরিচালনা করতে সহযোগিতা করে তাকে। আচ্ছা, তার মানে ফরের মধ্যেও যেরকম কন্ডিশন লেখা যায়, হোয়াইলের মধ্যেও এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লেখা যায়। ওকে, তাহলে ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি? ডুটা সামনে আসছে কেন? ডু হোয়াইল মানে হচ্ছে আগে কাজ করো তারপরে চেক করো, ক্লিয়ার? আর হোয়াইল কি করে? আগে চেক করে তারপরে কাজ করে। ফরও কিন্তু তাই, আগে চেক করে তারপরে কাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, ফরে যদি কন্ডিশনটা ফলস করে দেন প্রথমে, ফরের মধ্যে কিন্তু একবারও ঢুকবে না। আচ্ছা, এইটুকু যদি কনসেপ্ট আমার মাথার মধ্যে থাকে যে কাজ করে চেক করবে আর এটা হচ্ছে চেক করে কাজ করবে, তাহলে আমরা তিনটা লুপের মধ্যে পার্থক্য বের করতে পারবো এবং কোথায় কোনটি ব্যবহার করতে সুবিধা সেটা আমরা নির্ণয় করতে পারবো। ওকে,
প্রোগ্রামটা আমি সেভ করে নেই। .c ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি তো, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, তাহলে এখানে দেখেন আমরা কি চিন্তা করেছি যে আমরা হোয়াইল ডু হোয়াইল প্র্যাকটিস করব, ঠিক আছে? তো প্র্যাকটিস করার আগে আমি আরেকটা রিভিউ দিয়ে দেই। সো আমরা জানি ইন্টিজার আই একটা ফর লুপ পরিচালনা করতে আমার একটি ভেরিয়েবল লাগে, এজন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? ফর আই ইকুয়াল টু 0। এটা কি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ফরের প্রথম অংশটা কি? ইনিশিয়ালাইজেশন। এইটি ভেরিয়েবলের প্রাথমিক মান নির্ধারণ, প্রাথমিক অবস্থায় ডিফল্ট ভ্যালু। তো স্যার আমি কি ডিফল্ট ভ্যালুটা এখানেই নির্ধারণ করতে বাধ্য? না, আমরা একটি প্র্যাকটিসের মধ্যে কিন্তু ভিডিওটিটা লক্ষ্য করবেন, আমরা ফর কতভাবে লেখা যায় ততভাবে লিখে প্র্যাকটিস করেছি, ঠিক আছে? এটা ইচ্ছা করলে আমি বাইরেও লিখতে পারি, ফরের বাইরেও লিখতে পারি, উপরে এখানে আই ইকুয়াল টু 0 লিখতে পারি, এই অংশটুকু পুরো ফাঁকা রাখতে পারি। আমি বললাম আই গ্রেটার দেন, সরি, আই লেস দেন ইকুয়াল টু 5, মানে যতক্ষণ পর্যন্ত আই 5 এর ছোট হবে, 5 হতে ছোট হবে। অথবা আমি কথা বলতে পারি আর যতক্ষণ আই 6 এর ছোট হবে, 6 এর ছোট মানে 5 ও 6 এর ছোট, 4 ও 5 এর ছোট, 6 এর ছোট, 3 ও 6 এর ছোট, 2 ও 10 এর ছোট, ইভেন দা -1 2 3 4 5 এগুলোও কিন্তু 6 এর ছোট। তো আমি কি বললাম? আমি বললাম আই ইকুয়াল টু 0, এখানে আই ইকুয়াল টু 0 না লিখে আমি কি করলাম? এটাকে বাইরে বের করে দিলাম উপরে। তারপরে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই অংশটুকু ইনিশিয়ালাইজেশন, এটা যে আমার এখানে লিখতে হবে তা না, অ্যাকচুয়ালি ফর মাত্র ওখানে একবারই চেক করে, সবসময় কন্ডিশনটা চেক করতে থাকে। লাস্টের পার্ট আমি বললাম আই প্লাস প্লাস, তার মানে আয়ের মানটা ততক্ষণ পর্যন্ত যাবে এবং লুপটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা 6 এর ছোট। আমি কি বলেছি? লেস দেন 6। লেস দেন 6 মানে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 5, এখানে ইকুয়াল টুটা আছে, মাথা মধ্যে রাখবেন, মানে 5 পর্যন্ত। এখন আমি এখানে যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে আমি এখানে লিখতে পারতাম প্রিন্টএফ %d ব্যাকস্ল্যাশ n, মানে নিউ লাইন, কমা i। ওকে, এটাকে যদি আমি রান করি তাহলে আমার রানটা ভেরি সিম্পল, 0 1 2 3 4 5। 0 কেন প্রিন্ট হলো? কারণ আমি শুরু করেছি 0 থেকে, কারণ 0 লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ইজ ট্রু, 1 লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ইজ ট্রু, 2 লেস দেন ইকুয়াল টু 5 কন্ডিশন ইজ ট্রু। এক এক করে বাড়তে থাকবে এবং কন্ডিশনটা ট্রু থাকতে পারবে। কিন্তু যখন আয়ের মান বাড়তে বাড়তে 6 হয়ে গেছে তখন কিন্তু আর 6টাকে প্রিন্ট করতে পারেনি। দেখেন 6টাকে প্রিন্ট করতে পারেনি, 6টা প্রিন্ট হয়নি। এই কথাটা অবশ্যই মনে রাখবেন, 6 কিন্তু প্রিন্ট হয় নাই। ওকে, কেন প্রিন্ট হয়নি? কারণ কন্ডিশন আটকে দিয়েছে। কিন্তু আসলে কি 6 হয়েছিল আয়ের মান কখনো? ওকে, আয়ের মান 6 হয়েছিল কিনা এটা টেস্ট করতে গেলে ফর লুপের বাইরে এসে আমাকে টেস্ট করতে হবে। এটা হচ্ছে টেস্ট, এটা নাম দিলাম টেস্ট। ওকে, দেখি টেস্ট লিখে %d দিলাম, মানে টেস্টের পরে আয়ের মানটা প্রিন্ট হবে। ওকে, দেখেন আয়ের মান অবশ্যই 6 হয়েছিল, কিন্তু আয়ের মান 6 হয়েছিল, তাহলে 6টা এর মধ্যে প্রিন্ট হয়নি কেন? তার কারণটা হচ্ছে প্রতিবারই কন্ডিশন চেক করে, যতই বাড়তে থাকুক আই প্লাস প্লাস করতে থাকুক কন্ডিশনটা মাস্ট চেক করে, কন্ডিশন চেক করে তারপরে ভিতরে প্রবেশ করে। ঠিক একইভাবে আয়ের মান যদি আমি ইনিশিয়াল ভ্যালু লিখতাম 8, ওকে, তাহলে আপনি শিওর থাকেন এই ফরের ভিতরে একবারও ঢুকতো না, একবারও ঢুকতো না। দেখেন একবারও ঢুকিনি, টেস্ট 8 আসছে। টেস্ট 8 মানে কি? একদম লাস্টের লাইনটা আসছে, লাইন নম্বর 9, লাইন নম্বর 9 এটা আসছে, মানে একবারও ঢোকেনি। দ্যাট মিনস কন্ডিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু রিমেনিং কোনো জিনিসই ইম্পর্টেন্ট না। যেমন আয়ের মান আমি এখানে রাখলাম 1, 0 বাদ দিলাম, এখানে আই প্লাস প্লাস এখানেও লিখলাম না, তাহলে এই আয়ের মানটা কিন্তু ইনফিনাইট লুপে পরিণত হবে, আনলিমিটেড চলতে থাকবে। কারণ চলবে না, অ্যাকচুয়ালি এর মাথা খারাপ হয়ে যাবে। দেখেন মাথা কিভাবে খারাপ হবে আমি বলি, এই দেখেন
আয়ের মানটা বাড়েনি, আয়ের মানটা বাড়েনি, সারা জীবনের জন্য 1 থাকবে, ইনফিনাইট অবস্থায় চলতে থাকবে উইদাউট এনি ইনক্রিমেন্ট। আয়ের মান বাড়লে না কন্ডিশন ফেল হবে, কন্ডিশন কখনোই ফেল হচ্ছে না, কারণ আয়ের মান ইনক্রিমেন্ট করার আমি কোনো সিস্টেমে রাখিনি। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ইনক্রিমেন্ট করতে পারি আই প্লাস প্লাস। কোথায় ইনক্রিমেন্ট করতে পারি? এই ফরের এরিয়ার মধ্যে, ফরের জগতের মধ্যে আমি ইনক্রিমেন্ট করতে পারি। তাহলে ওই একই কাজ করবে ফর লুপের মধ্যে রাখা অবস্থায়। আমি আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের সব স্টুডেন্ট এই ভিডিওটা দেখে ভালো করে বারবার দেখেনি। আমরা কিন্তু এটা খুব ভালো করে ক্লাসটা করেছিলাম এবং ভিডিওতে দেওয়া আছে। তাহলে ফর এর মধ্যে কম্পালসারি ইউনিট হচ্ছে এটাই, আর রিমেনিং দুটা ব্লক আমি যে কোনো জায়গায় লিখতে পারি। তো ভদ্রলোকের মতো প্রোগ্রামটা এভাবে লেখা যায় আই প্লাস প্লাস এখানে, আর এখানেই লেখা যায় আই ইকুয়াল টু 1, উপরে কিছু না, শুধু ইন্টিজার। এটা হচ্ছে আয়ের মানে মানধাত্তা আমলে ট্রেডিশনাল লুকস, দিস ইজ আই। সৃষ্টির শুরু থেকে মানুষ এভাবে আয় লেখে। শুধু তা না, প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক সময় এগুলো আলাদা আলাদা জায়গায় লিখলে সেক্ষেত্রে টেস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, টেস্ট কেস বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন প্রোগ্রামাররা বিষয়গুলোকে এভাবে গুছিয়ে লিখতে পারে, একটি জায়গায় লিখতে পারে। ঠিক আছে, তাহলে এটা ছিল আয়ের গল্প। আয় এভাবে কাজ করে। গল্পটা কিন্তু রিপিট করলাম। এখন আসেন এটাকে আমি ফরে কনভার্ট করি, হোয়াইলে কনভার্ট করি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ইউ। তাহলে আমি বলেছিলাম যে ফর এবং হোয়াইল অনেকটা কাছাকাছি, তবে ব্যাপারটা তাই ঘটবে। দেখেন হোয়াইল বললাম, হোয়াইল যতক্ষণ পর্যন্ত হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত আই লেস দেন ইকুয়াল টু 5, বুঝেছেন? শুধু কন্ডিশনটুকু লিখলাম। তাহলে আয়ের প্রাথমিক মান কত? উপরে লিখলাম আই ইকুয়াল টু 0, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় লিখলাম। তাহলে এই আইটা কি হবে? এটা একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, সারা জীবনের মান 0ই থাকবে। দেখেন কম্পাইল করলাম, দেখেন 0ই থাকবে, চলতেই থাকবে, কখনোই লুপ থেকে বের হবে না। এটাকে ডেডলক বলে। ওকে ফাইন, তাহলে আমার কি করতে হবে? আমাকে আয়ের মানটাকে কোথাও না কোথাও ইনক্রিমেন্ট করতে হবে, আইদার প্রিন্টএফ এর উপরে অথবা প্রিন্টএফ এর পরে। প্রিন্টএফ এর উপরে ইনক্রিমেন্ট করলে কি হবে? 1 থেকে প্রিন্ট হবে, আর প্রিন্টএফ এর পরে ইনক্রিমেন্ট করলে কি হবে? 0 থেকে প্রিন্ট হবে। 0 1 2 3 4 5 টেস্ট 6। সবসময় টেক্সটের মান 1 বাড়বেই, কারণ এই লুপের বাইরে ফরটা কিভাবে বাড়লো? কারণ আই প্লাস প্লাস নিচে দেওয়া আছে, যখন 5 প্রিন্ট হয়েছে 5, তারপরে কিন্তু 5 প্লাস প্লাস 6 হয়েছে, হওয়ার পরে হোয়াইলের মধ্যে আবার ঢোকার চেষ্টা করেছে, কন্ডিশন আটকে দিয়েছে, তারা ঢুকতে পারেনি, এই জন্য এই লাইনে যে 6 প্রিন্ট হয়েছে। ভালো কথা। তাহলে হোয়াইল এবং ফরের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, বাট হোয়াইল লুক স্লিম। হোয়াইলের একটা ভালো দিক আছে যে হোয়াইলে ট্রু ফলস ইউজ করা যায়। ক্লিয়ার? কিরকম? আমি বললাম হোয়াইল ট্রু, ক্লিয়ার? আমি ইন্টারনেটের জন্য একটু হয়ে গেছিলাম, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, অসুবিধা নাই, তেমন ইম্পর্টেন্ট কোনো জিনিস হচ্ছে না, আমরা রিভিউ করতেছি প্লাস সিলেবাস কভার করতেছি। আচ্ছা ঠিক সমস্যা আছে, নাই স্যার, এটা রিভিউ তবে করতে হবে না। যাদের জন্য সমস্যা যাদের জন্য পড়াচ্ছি তারা নাই, কিন্তু যারা পারে তারা এই ক্লাসে আছে। সো এই হোয়াইল ডু হোয়াইল এটা আমার এখানে এখন এই মুহূর্তে ক্লাসে যারা উপস্থিত আছে তাদের কয়জনের কাজে লাগবে বলে আমার মনে হয় না, কারণ ডিপ্লোমাতেও আপনি এটা পড়েছেন, কিন্তু আমার একেবারে যে কটা স্টুডেন্ট দুর্বল সেই কটা স্টুডেন্ট কিন্তু নাই। ওকে ফাইন, আমি আমার দায়িত্ব পালন করি, তারপরে দেখি তারা কি করে। সমস্যা নেই, রেকর্ড হচ্ছে তো, দেখে হ্যাঁ নেবে। হ্যাঁ, তো তাহলে প্রিন্টএফ এটা হলো, আই প্লাস প্লাস হলো। তো আমি এখানে আমি এটাকে কম্পাইল করে দেখতে চাচ্ছি কি বলে। সে বলতেছে যে এটা যেহেতু বুলিয়ান ভ্যালু না, এটা লেখা যাবে না এইভাবে সিতে। ওকে ফাইন, আমি হোয়াইল 1 দিলাম।
দেখেন, সে চলতেছে সারা জীবন চলতে থাকবে, কারণ তাকে কখনো আটকানো হয়নি, ঠিক আছে। while ওয়ান মানে একটা মান আছে, ফাইন। তারপরে তো প্রিন্টে আই প্রিন্ট হয়েছে, আই প্লাস প্লাস হয়েছে, এভাবে চলতে হবে, চলতেই থাকবে, এটা কখনো ব্রেক হবে না। তাহলে আমি যদি এখানে কন্ডিশন না দিই, তাহলে হোয়াইলে কোথায় কন্ডিশন দিব? আমি কিন্তু একটু আগে এখানে কন্ডিশন লিখেছিলাম, তাহলে আমাকে কন্ডিশন দিতে হবে ভিতরে, ইফ আই ইকুয়াল টু 5, ওকে ব্রেক। আয়ের মান যদি 5 সমান হয়, তাহলে তুমি ব্রেক করো। আমি আগে বলেছিলাম ব্রেক কি জিনিস, ব্রেক করে ইমিডিয়েট লুপ থেকে। এখানে ইমিডিয়েট লুপ কে? হোয়াইল। সে কার মধ্যে আছে? ইমিডিয়েটলি হোয়াইলের মধ্যে আছে। সো সে ব্রেক করবে হোয়াইলের মধ্যে থেকে, ব্রেক করে লাইন নাম্বার 12 চলে যাবে। সো আমি এটা প্র্যাকটিস করে দেখি। ওকে ফাইন, 0 1 2 3 4 টেস্ট 5। এখানে 5 কেন প্রিন্ট হয়নি? এই জন্য প্রিন্ট হয়নি, এখানে যখন সে 4 প্রিন্ট করেছে লাইন নাম্বার 7-এ, যখন সে 4 প্রিন্ট করেছে, তখন লাইন নাম্বার 8-এ এসে আই প্লাস প্লাস হয়ে 4 5 হয়ে গেছে। সো যখন 4 5 হয়ে গিয়েছে, তখন আমি বলেছি ইফ আই ইকুয়াল টু 5 ব্রেক, তখন সে ব্রেক হয়ে গেছে। সে অ্যাকচুয়ালি 5টা প্রিন্ট করার কোনো সুযোগই পায়নি। তাহলে আমি বলতে পারি ইফ আই ইকুয়াল টু 6, যদি 6 হয় তাহলে সে ব্রেক করবে। এতটুকু প্রোগ্রামিং এর ভাষা কিংবা বুদ্ধি আপনাদেরকে বুঝে নিতে হবে। প্রোগ্রাম করার সময় বুঝতে পারবেন যে আমার এখানে ভুল হয়েছে। তাহলে 6 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছে। তার মানে হোয়াইলের মধ্যে, হোয়াইলের যে প্রথম বন্ধনীর যে এরিয়াটা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যেই যে আমাকে কন্ডিশন লিখতে হবে তা কিন্তু না। এর জাস্ট ওয়ান দিলাম, আমি মানে হোয়াইলটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে আমি আমার কার্যক্রম চালনা করতেছি। আই মান 0 থেকে শুরু হলো, আই প্লাস প্লাস হলো, এভরিথিং। অ্যাকচুয়ালি কি পার্থক্য এখানে? ফরের সাথে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে প্রোগ্রাম লেখার সময় যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে আপনি প্রথমে কন্ডিশন লিখতে পারছেন না, কন্ডিশন কোনটা? এই যে ইফ আই ইকুয়াল টু 6, ইফ ইজ এ কন্ডিশনাল স্টেটমেন্ট। তো সাধারণত এইভাবে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট এইভাবে লেখাটা একটা বোরিং বিষয়, কেন আমি লিখতে যাব? আমার লাইনের অপচয়, স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। এই জন্য বেটার যদি আপনার অপশন থাকে, আপনি এখানে লিখে ফেলেন ইফ আই লেস দেন 6, যতক্ষণ পর্যন্ত আই 6 এর নিচে আছে। আয়ের মান 6 এর নিচে থাকলে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। এই দেখে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। লেখা যে যায় আমি এটা দেখালাম, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। এটা শিখে রাখতে হবে এই জন্য যে প্রোগ্রামটা লেখার সময়, প্রবলেমটা সলভ করার সময় এমন সিচুয়েশন আসতে পারে যেখানে একটি শর্ত চেক করে আপনাকে ব্রেক করে লুপ থেকে বেরোতে হবে। চলমান কোনো সিচুয়েশনে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে আপনাকে ব্রেক করে বেরোতে হবে, ঠিক আছে? ওকে, যেমন আপনি একটা গেম তৈরি করতেছেন, তো গেমের মধ্যে কি আছে? একটা আপেল আছে। তো আপেলটা যদি আপনি কার্টুনটা খেয়ে ফেলে, তাহলে আপনি তাকে ডেড ঘোষণা করবেন, সে আর খেলতে পারবে না। তাহলে দেখেন, সে খেলতে পারবে কোন সময়, কত পর্যন্ত? আনলিমিটেড টাইম পর্যন্ত। তাহলে এটা কিন্তু একটা লুপেরই কাজ, সে আনলিমিটেডই খেলবে, কিন্তু কোনো না কোনো সময় তাকে কিন্তু আমাকে ব্রেক করাতে হবে যদি সে সেটা খেয়ে ফেলে। তাহলে অনেক সময় সরাসরি শর্ত দিয়ে কাজ শুরু করা যায় এরকম না, হয়তোবা ওইটা লিখতে এখানে প্রবলেম হতে পারে। এখানে তো কন্ডিশনাল স্টেটমেন্ট লেখা যায় আই লেস দেন ইকুয়াল টু 6, কিন্তু এমন হতে পারে আপনাকে পরিপূর্ণ স্টেটমেন্ট লিখতে হচ্ছে। পরিপূর্ণ স্টেটমেন্ট মানে সেখানে ইফ থাকবে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে, তারপরে এলস থাকবে, অনেক ধরনের পার্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ইউ ক্যান রাইট কন্ডিশনাল স্টেটমেন্ট ইনসাইড দ্য হোয়াইল লুপ। আপনাকে ইনসাইড দ্য হোয়াইল লুপে লিখতে পারবেন, হোয়াইল লুপের প্যারামিটারের মধ্যে লেখার প্রয়োজন নাই। ওকে, এটা হচ্ছে হোয়াইল। তাহলে এটার সাথে কিন্তু অনেকটাই ফরের মিল আছে। ওকে, এখন আসেন নিউ এমটি ফাইল, আরেকটা ফাইল করলাম। এই ডু হোয়াইলটা একটু অন্যরকম, এটা আগে কাজ করে তারপরে প্রিন্ট করে, এবং পৃথিবীতে সবচেয়ে খারাপ লুপ। এটা প্রোগ্রামিং এ কোনো জনপ্রিয়তাই নাই, কারণ এ মানুষকে ভুল করতে উস্কানি দেয়। কেন যে এটা তৈরি করে রাখছে সবাই আমি জানি না, মানে কমন সেন্স লেস। আমার মনে হয় যে এত কিছু জানারই দরকার নেই, জীবনে একটা লুপ জানা থাকলেই চলে। আচ্ছা, ডু কাজ করো আই লেস দেন ইকুয়াল টু 6, তাহলে ডু এখানে কিছু লেখা যাবে না, ডু কাজ করো চেক হবে কোথায়? হোয়াইল।
I less than 6। দেখেন এখানে একটা সর্বনাশ অবশ্যই ঘটবে। দেখেন আপনাকে এখানে সরি সেমিকোলন হবে মেবি 0 1 2 3 4 5 ওকে তাহলে দেখেন আমি কি করলাম, প্রথমে কিন্তু চেক করি নাই, ক্লিয়ার, আমি কাজটা স্টার্ট করে দিয়েছি। ঘটনাটা যদি এরকম ঘটতো, আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এই 7, দেখছেন 7 প্রিন্ট হয়ে গেছে। 7 তো প্রিন্ট হওয়া উচিত না। কেন উচিত না? আমি কন্ডিশন দিয়েছি while I less than 6, তাহলে 7 প্রিন্ট হলো কেন? এবং টেস্ট কেসে 8 চলে গেছে, মানে প্রোগ্রামটা কত বেশি ফালতু কাজ করেছে দেখেন। সো ইট ক্রিয়েটস স্পেস কমপ্লেক্সিটি এন্ড টাইম কমপ্লেক্সিটি, ইনক্রিজ দ্য টাইম কমপ্লেক্সিটি। মানে এটা বোঝানো হচ্ছে যে প্রোগ্রামিং করার সময়, প্রবলেম সলভ করার সময় যদি কেউ ডু হোয়াইল লুপ না বুঝে ব্যবহার করে, তাহলে তার দীর্ঘমেয়াদী প্রকল্পে, বড় কাজে, বিগ ডেভেলপমেন্টে তার স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি বাড়তে পারে। কিভাবে? আমার তো ইনকনসিস্টেন্ট লেভেল আমি তৈরি করে ফেলেছি। আমার শর্তই হচ্ছে I less than 6, তাহলে সে ঢুকলো কেন? আমি ভুল করলে সে ঢুকবে? একটা ইউজার, এটা ইনিশিয়ালাইজেশন বলে, এটাকে ইনিশিয়ালাইজেশন না করে তো এটা ইউজার থেকে ইন্টারিয়র নিতে পারতাম। আমি বলতে পারতাম যে ইন্টারিয়র ভ্যালু, ইন্টারিয়র মানি, ইন্টারিয়র অ্যামাউন্ট, ইন্টারিয়র প্রোডাক্ট। আমার ই কমার্স সাইডে আমার প্রোডাক্ট আছে মাত্র একটি, আরেকজন মানুষ দুটো প্রোডাক্টে অর্ডার দিয়েছে, আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি, অ্যাড টু কার্ট করেছি, এরপরে বিল টিল করার সময় বলতেছি আমার কাছে তো দুটি প্রোডাক্ট নাই, মানুষ বকা দিবে না? সো কোন সময় মানুষের আগে চেক করতে হবে, কোন সময় মানুষকে কাজ করার পরে চেক করতে হবে, এটা মানুষকে, প্রোগ্রামারকে নির্ধারণ করতে হবে। আমরা বুঝে নিলাম এটা যে ডু হোয়াইলও একই কাজই করে হোয়াইলের মতো, কিন্তু আমি যদি প্রোগ্রামকে ডিস্টার্ব করতে পারি, বিভিন্নভাবে নয়েজ ক্রিয়েট করতে পারি, ব্যাড নয়েজ ক্রিয়েট করতে পারি, রং ইনপুট দিতে পারি, তাহলে প্রোগ্রাম মে রান, কি বলেন, প্রোগ্রাম মে গোজ টু ইনকনসিস্টেন্ট লেভেল। ইনকনসিস্টেন্ট লেভেল মানে কি? অগ্রহণযোগ্য লেভেলে চলে যেতে পারে। আমার তো 7 প্রিন্ট হওয়ার কথা না, কারণ আমি এখানে লেস দেন 6 লিখেছি, কেন আমার 7 প্রিন্ট হয়ে গেছে, কারণ ডু হোয়াইল স্টাইলটা এরকম। সো ডু হোয়াইলের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, ইনপুট কিভাবে দিবেন, ইনপুটের ইনিশিয়ালাইজেশন থাকবে কিনা, ইনপুটটা কোন লেভেলে থাকবে, চেকিংটা কোন লেভেলে হবে, হোয়াইলের চেকিং তো এখানে বসে আছে, তাহলে এটা কিভাবে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। বাট এখানে আমরা শুধু এইটুকু কথা মনে রাখতে পারি যে হোয়াইল এবং ফর চেকস দ্য কন্ডিশন বিফোর এক্সিকিউশন, ডু হোয়াইল চেকস কন্ডিশন আফটার এক্সিকিউশন। ঠিক আছে? কি এক্সিকিউশন করবে? স্টেটমেন্ট গুলাকে এক্সিকিউট করবে, এগুলোকে করেই ফেলেছে এক্সিকিউট, তারপরে সে চেক করছে নিচে। ওকে, এটা রান করলাম, চলে গেল, ক্লিয়ার? ওকে, এরপরে আমি আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করব আজকে, সেটা হচ্ছে আমরা ইফ এবং ইফ এলস এই দুটো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দেখেছি, ফর্মালি দেখেছি। তাহলে আমাদের এরিয়া, আমাদের প্রোগ্রামিং জানার এরিয়া, এখন পর্যন্ত ল্যাঙ্গুয়েজ জানার এরিয়া আমরা হচ্ছে অপারেটর, ভেরিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট এন্ড লুপিং। এর বাইরে কিন্তু আমরা যাইনি, আমরা এখন এখানেই আছি। তো এইরকম কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ এর পাশাপাশি ইফ এর 3টা ক্যাটাগরি, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, ইফ এলস লেটার যেটাকে বলে। তো এটার পাশাপাশি একটা স্টেটমেন্ট আছে, সেটাকে আমরা বলি সুইচ, SWITCH, সুইচ স্টেটমেন্ট। ওকে, তাহলে এই সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট লেখা যায় সেটা আমরা দেখব। বৃহৎ আকারে কোনো প্রোগ্রাম প্র্যাকটিস করব না এখন, শুধু দেখবো আজকে। তাহলে এই 3টা ব্যাপারে ক্লিয়ার তো আপনারা, তাই না? এটা হচ্ছে ডু হোয়াইল,
এটা আগেরটা হচ্ছে while এবং তার আগেরটা হচ্ছে for। ক্লিয়ার? কোনো বুঝতে কষ্ট আছে কিংবা না বোঝার মতো কিছু আছে? কথা বলেন, যারা পারেন তারা তো পারেননি, যারা একদম পারছেন না কিংবা আমি একটু রিপিট করলে ভালো হয় কিংবা শুনতে পাননি, এরকম কেউ কি আছেন? সাগর, সাগর কথা না বলেন। স্যার, এটা একবার বুঝলাম স্যার, কোনটা? স্যার ডু ওয়েলটা। রিপিট করার দরকার নেই স্যার। সাগর বুঝতে চাই, ঠিক আছে, বুঝে দে। না স্যার, যেহেতু রিপিট করার দরকার নেই। ও আচ্ছা, অন্যজন বলছে। সাগর বুঝতে চাই। ওকে সাগর, কথা স্যার বলেন আমি দেখি। না, অন্যজন বলছে। কে বললো বুঝতে চাই? স্যার আমি বলছিলাম। আমি কে? নাম বলেন। সাগর নাকি? রাশেদুল। ও রাশিদুল। আচ্ছা রাশিদুল, ওকে আপনি আপনি একটু বলেন যে হ্যাঁ, রাব্বিও বুঝতে চাই। এইটা ডুটা বুঝাবো না কোনটা বুঝাবো? ডুটা। ওকে, আপনি একটু কথা বলেন দেখি। আপনি এখানে কি লেখা আছে একটু বলেন দেখি, কি বুঝলেন আপনি বলেন, আমি কথা বলতেছি, তাহলে মিলে যাবে। বলেন। কি প্রথম থেকে বলবো নাকি? না, ডু থেকেই বলেন, ঘটনাটা বলেন, আপনার মতো করে একটা আপনার বলেন, নিজে থেকে একটা কথা বলেন যে আমি মনে করলাম এখানে এই ঘটনাটা ঘটছে, তা আমি একটু দেখি আপনার আইডিয়াটা কি, আপনার লজিকটা, আপনার ব্রেনটা কিভাবে কাজ করে, আমি সেটা একটু দেখি, দেখে কি মনে হচ্ছে। ধরেন আপনি কিচ্ছু জানেন না, ঠিক আছে, দেখে তো কিছু মনে হচ্ছে, তাই না? জি। কি মনে হচ্ছে বলেন দেখি। এখন এখানে স্যার আমরা ডি এর যে ভ্যালুটা এটা আর কি প্রিন্ট করব। ডি না স্যার, সরি স্যার, আয়ের যে মানটা। হ্যাঁ, ওকে, তাহলে ডু হোয়াইল দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করেছি? ডু হোয়াইলের কাজটা কি? ডু হোয়াইল স্যার কন্ডিশন চেক করা। না, আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক থেকে, স্যার হ্যাঁ বলেন রাব্বি। ওই যে আই ইকুয়াল টু যে 7 ধরছিলেন, হ্যাঁ পরে আবার আপনি আপনি বললেন যে 7 কেন প্রিন্ট হইলো। হ্যাঁ আই ইকুয়াল টু কিন্তু একবার 7 আমরা রেখে রাখছিলাম, ইন্ট আই ইকুয়াল টু 7, পরে হ্যাঁ 7 কেটে কিন্তু 0 করছেন আপনি। হ্যাঁ আই আই ইকুয়াল টু 7 এনু লেখা রাখছিলেন, প্রিন্ট হইছে 7, তারপরে আপনি বললেন যে প্রিন্ট করা ভুল হইছে। ওই জায়গায় স্যার আমার একটু লাগছে, বুঝতে আচ্ছা, বুঝতে আমি প্রোগ্রামকে দিয়ে ইচ্ছা করে ভুল কাজ করিয়েছি, ঠিক আছে। মানুষ যখন প্রোগ্রাম করে, প্রোগ্রামটা কেন করে? প্রোগ্রামটা করে হচ্ছে মানুষের উপকার করার জন্য, তাই না? একটা সফটওয়্যার কি কাজে লাগে? মানুষ সেটাকে ব্যবহার করে। সফটওয়্যার তৈরি করতে প্রোগ্রামিং করতে হয়, মানুষ তো ভুল করবেই, কিন্তু মেশিন ভুল করতে পারে না। তো ডু হোয়াইল নির্বাচন করার সময় সতর্ক থাকতে হবে, এই জন্য আমি বলেছি। কারণ আমার কাজ কি, আমার 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 উদ্দেশ্য হচ্ছে আমি 0 1 2 3 4 5 প্রিন্ট করব। ক্লিয়ার? কি প্রিন্ট করব? 0 1 2 0 1 2 3 4 5। 4 5। ওকে, এখন কোনো কারণে আমি বুঝাতে চাইলাম ডু এমন একটা জিনিস, আমি তো এখানে ইনিশিয়ালাইজেশন না করে ইনপুটও দিতে পারতাম। কিরকম? আই ইকুয়াল টু 0 না লিখে কোনো কারণে আমার ইউজারকে দায়িত্ব দিলাম যে তুমি ইনপুট দাও, স্ক্যানএফ করো, তুমি নিজে থেকে ইনপুট দাও। ওকে ফাইন, সে ইনপুট দিল, এম্পারসেন্ট নাই, আমরা জানি যে এম্পারসেন্ট সাইনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, আমি ইনপুট নিলাম। এখন সে ভুল করে 0 থেকে 5-এর মধ্যে ইনপুট দেয়নি, তো 0 থেকে 5-এর মধ্যে ইনপুট না দিলে তো প্রিন্ট হওয়ার উচিত না, উচিত? কারণ আমার প্রোগ্রামটা শুরু হবে 1 থেকে অথবা 2 থেকে অথবা 3 থেকে অথবা 4 থেকে, সর্বোচ্চ যাবে <6। মানে আমি যে সফটওয়্যারটা তৈরি করেছি তার ক্ষমতা হচ্ছে 5 পর্যন্ত প্রিন্ট করা, তার ক্ষমতা হচ্ছে 5 পর্যন্ত প্রিন্ট করা। এই জন্য আমি কি লিখেছি? <6। 100 টাকার কম মানে কি 99 টাকা না রাব্বে? জি স্যার। 95 টাকা মানে 100 টাকার কম, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখি
101, তাহলে কিন্তু কি হলো বলেন তো, কি 100 টাকা পর্যন্ত হলো, ক্লিয়ার? 100 জি স্যার। সর্বোচ্চ 100 সর্বোচ্চ 100 সর্বোচ্চ 100, ওকে গুড। তাহলে সেই হিসাবে আমার প্রোগ্রামটা এখানে 7 প্রিন্ট করা উচিত না, প্রোগ্রামটা তো আমি 7 প্রিন্ট করার জন্য তৈরি করিনি, করেছি? না স্যার। না স্যার। ওকে ফাইন। বাট ডু হোয়াইল হচ্ছে এমন একটা একটু জিনিস যে কিনা এই মিস্টেক গুলা করতে সহযোগিতা করে, এই জন্য ডু হোয়াইলের জনপ্রিয়তা কম। যেমন আমি ভুল করে ইনপুট দিয়ে দিছি 7, সে দেখেন 7 প্রিন্ট করে বসে আছে, দেখছেন? টেস্ট কেসে 8 করেছে, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে আমি তো 7 প্রিন্ট করতে চাইনি রে বাবা, আমি কন্ডিশন দিয়েছিলাম লেস দেন 6, তাহলে ও বেটা 6 আবার 6 পারের সাথেও গেছে, চিন্তা করতে পারেন কেন গেল? কারণ আমি ইনপুট দিছি 7, বুঝতে পারছেন? আমি ভুল করে ইনপুট দিয়ে দিছি। হ্যাঁ, তার মানে কি, ভুল করে ইনপুট দিলাম, তাহলে ইনপুটকে কন্ট্রোল করতে হবে, তাহলে দায়িত্বটা বেড়ে গেল। বাট আমি যদি হোয়াইলের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করতেই পারতাম না। কিরকম জানেন? আমি দেখেন সেম কাজটাকে আমি স্ক্যানএফটাকে, এই স্ক্যানএফটাকে কপি করলাম, কপি, এরপরে আমি হোয়াইলের কাছে গেলাম, যার পরে আমি এখানে ইনপুট নিলাম আয়ের মান। দেখেন সেম প্রোগ্রামটাতেই আমি ইনপুট ভুল করে দিলাম, ধরেন আমি ইচ্ছা করে ভুল করতেছি, আমি এখানে ইনপুট দিলাম 7, দেখবেন সে ঢুকবে না, দেখেন টেস্ট 7ই আছে, মানে সে ঢুকেইনি, সে এই ভিতরে ঢুকেইনি। ঢুকলে কি হতো? 7++ হতো, হয়ে 8 হয়ে যেত। এখানে টেস্ট কেসে কি প্রিন্ট হয়েছে? 7ই প্রিন্ট হয়েছে, মানে সে ভিতরে ঢুকেইনি। তার মানে হোয়াইল প্রথমেই কন্ডিশনটা চেক করতেছে, বাট ডু হোয়াইল কি করতেছে? আগে কাজ করতেছে, করে ফেলতেছে, তারপরে যে কন্ডিশন চেক করতেছে, ক্লিয়ার? বোথ ইজ লুপ, বাট একটা এক্সিকিউশন করে চেক করে, একটা চেক করে এক্সিকিউশন করে, ফরও তাই। এবার বুঝে গেছে ব্যাপারটা? ডু, আমি বললাম ডু ইট, আমরা বলি না ডু ইট। স্যার রাশিদুল, ডু ইট, আমি করতে বলছি, করছে, স্যার করছে, করতে যে আই মান প্রিন্ট করে ফেলেছে, I++ করছে, তারপরে যে চেক করতেছে, ও আচ্ছা আমি তো এটা বলেছিলাম, তখন আর কাজ করবে না, ক্লিয়ার? স্যার হোয়াইল তাহলে যেন ভুল পাবো আর কোনো কাজই করবো না, শেষ। হ্যাঁ, আর ভুল পাবে না, কন্ডিশন যখন ফলস হবে, আপনি এভাবে মনে রাখতে পারেন, ভুল পাবে না, ওকে ফাইন, মনে রাখতে পারেন। বাট এটা প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে যখন কন্ডিশনটা ফেল করবে, ফলস হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন বলেন, রাশিদুল কিছু বলতে চাচ্ছিলেন? রাশিদুল খান। রবিউল ভাই বলতে চাচ্ছিল মনে হয় কিছু। হ্যাঁ, রবিউল বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই ডু হোয়াইল লুপটার প্রোগ্রাম কন্ট্রোলারটা কিভাবে কাজ করতেছে? এখানে হোয়াইলে আসার পরে আবার ডুতে চলে যাচ্ছে চেক করে, যদি হ্যাঁ, কন্ডিশন সত্য হয় কন্ডিশন যদি সেক্ষেত্রে সত্য হয়, সে আবার এরকম ব্যাক করে, কিছু? হ্যাঁ ব্যাক করে উপরে যায়, 7-এ যায়, সেম ঘটনা, হোয়াইল আর ডু হোয়াইল একই জিনিস, তার লুপ একভাবে কাজ করতে থাকে, একটা উপরে চেক করে, একটা নিচে যায় চেক করে, ঠিক আছে? এর নিচে যে উপরে চেক করার জন্য যেটা হয়, এখানে যদি কোনো কারণে প্রোগ্রামটার ভিতরে যদি 50 লাইনে কোড লেখা থাকতো, তাহলে 50 ক্লক সাইকেল বাজেভাবে কাজ হতো, প্রোগ্রামটা অহেতুক রান করতো, ঠিক আছে? আমরা একটা ক্লিক করলে মোবাইলে ছবি তোলার জন্য লেট সহ্য হয় না, এখানে ক্লিক করে লেট সহ্য হয় না, কোর i7 থেকে শুরু করে 10 জেনারেশন, কত এসএসডি র্যাম ম্যাম লাগায় মেসাকার কাণ্ড করে ফেলছি। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে প্রোগ্রামারদের উদাসীনতা, বুঝতে পারছেন? সো ইউ শুড রাইট এ গুড প্রোগ্রাম, এবং যত আপনি প্রসেসরকে কম ইউজ করবেন, মনে রাখবেন ইলেকট্রনিক্স ডাস্ট পৃথিবীতে কম তৈরি হবে এবং পৃথিবী সুস্থ থাকবে। এটাকে আমরা গ্রিন কম্পিউটিং বলি। সো গ্রিন কম্পিউটিং ইজ এ নিউ টার্ম অফ কম্পিউটার সায়েন্স, এটা এখন লেটেস্ট টেকনোলজি। কম্পিউটার চলবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, হিট ক্রিয়েট হবে না। প্রোগ্রামিং, একটা কম্পিউটার অনেক দিন পর্যন্ত ব্যবহার হবে, অনেক অনেক দিন, চাহিদা বাড়বে, মানুষের পারপাস সলভ হবে, কিন্তু টেকনোলজি হার্ডওয়্যার তৈরি করতে হবে না। এগুলো হচ্ছে গ্রিন কম্পিউটিং এর কনসেপ্ট, বুঝা গেছে? স্যার এই কম্পিউটার কি আসছে কি স্যার? জি স্যার। এটা রাব্বি একজন এক সময় বিজ্ঞানী হবে, তারপর রাব্বি বানাবে। স্যার এটা কি তৈরি হয়েছে স্যার, যেটা বললেন গ্রিন কম্পিউটার? এটা কনসেপ্ট বাবা, এটা কনসেপ্ট, আমরা আশা করছি
এরকম করতে হবে, করবে, মানুষ হবে। ভবিষ্যতে এলসিডি মনিটর থেকে সিআরটি মনিটর থেকে এলসিডি হয়েছে, এলসিডি থেকে এলইডি হয়েছে, এখন আবার কি যেন বাড়িছে, ম্যাট। তারপরে এখন তো চোখে আলোই লাগে না, এমনও মনিটর বেরোছে, মুখের দিকে কোনো আলো আসে না, ঠিক আছে? এখনকার যে লেটেস্ট ইগুলো মনিটর গুলো এগুলো কোনো চোখের কোনো ক্ষতি করে না, হ্যাঁ, আলাদা কি লাগানো আছে। তারপরেও এটা রিস্ক নেবেন না আপনারা। আপনারা সবাই কম্পিউটার প্রোগ্রামিং প্র্যাকটিস করার সময় এন্টি ব্লু গ্লাস ইউজ করবেন, হোয়াইট গ্লাস। সবসময় মনিটরের মধ্যে গ্লাসটা লিখে দিবেন, যখনই কাজ করবেন তখনই বের করে ইউজ করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা রিভিউ করলাম। আজকে আমরা পরিচিতি ক্লাস করতেছি। আসলে আমি একটা সুইচের স্যার, প্রোগ্রাম আমার লিখতে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। আপনি বলছিলেন যে আমাদের এত লোক এগুলা কিছুই করার দরকার নেই, একটা জানলেই যথেষ্ট। মানে আসলে আমি বলি, যে কোনো একটা জানলেই যথেষ্ট। এটা কি হ্যাঁ, বুঝাইছেন স্যার? কোনটা জানতে হবে স্যার? আসলে আমাদের পারপোজ কি, আমি এখানে বসছি হচ্ছে 0 থেকে 5 প্রিন্ট করতে, তাই না? তাহলে 0 থেকে 5 তো ডু হোয়াইল দিয়েও প্রিন্ট করা যায়, হোয়াইল দিয়েও যায়, ফর দিয়েও যায়, তাই না? তা আমি যদি বলি যে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে আপনি কোন লুপটা ইউজ করবেন? আপনার পছন্দ হয়েছে কোনটা? স্যার আপনার পছন্দই আমার পছন্দ। হ্যাঁ, তার মানে জীবনে একটা শিখলে হয়। আমি জীবনে কোনোদিনই ফর ছাড়া কিছু ইউজ করি না, মাঝে মাঝে হোয়াইল ইউজ করি, ঠিক আছে? কিন্তু আমরা এখানে শিখতে আসছি, আমাদেরকে 3টা জানতে হবে, এই জন্য শিখেছি। বাট বাস্তবে, আচ্ছা স্যার, এই যে হ্যাঁ, এর আগে আমরা হচ্ছে বাস্তবে সফটওয়্যার তৈরি করার সময়, স্প্লিট করার জন্য হ্যাঁ, ডিজিটকে স্প্লিট করার জন্য যে প্রোগ্রামটা তৈরি করেছিলাম, হ্যাঁ, তো ওইটাতে আসলে কি ফর দিয়ে করা যাবে ওটা? অবশ্যই করা যাবে। ফর, হোয়াইল এবং ডু হোয়াইল সবসময় একইভাবেই কাজ করবে, কারণ ফরের এই সেগমেন্ট আপনি ইউজ করতে আপনি বাধ্য না। ডিজিটের প্রোগ্রামটা কি ছিল? একটা ডিজিটকে আমরা হোয়াইল দিয়ে ভাগ করেছিলাম, হোয়াইল এন নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমার কথা ঠিক জি আছে? স্যার। ওকে, আই ইকুয়াল টু 1 to 1। ক্লিয়ার? আই নট ইকুয়াল টু 0, ঠিক আছে? সামনে থেকে কেটে দিলাম, পিছন থেকে কেটে দিলাম। ক্লিয়ার? এখানে যে কি লিখবো? আই প্লাস প্লাস, ঠিক আছে? তার আগে কি করব? প্রিন্টএফ এর আগে কি করব বলেন? আই ইকুয়াল টু কি বলেন? আই ইকুয়াল এন, মানে এন এর মান মানে আমি যেটা নিয়েছি আর কি, মোড করব। ওকে, তাহলে এন এর পরিবর্তে এটাকে আই বোঝেন, ঠিক আছে? আই ইকুয়াল টু আই মড 2। ক্লিয়ার? জি স্যার। আই জায়গায় এনে দিলাম আর। কোন ক্লিয়ার? আছে? আর। তাহলে রিমাইন্ডার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর। প্রিন্টএফ কি দিব? আর। 10 না, আপনি কি ভাগশেষ মোড বের করবেন? 10। ভাগশেষ বের করবেন না? হ্যাঁ, স্প্লিট। আচ্ছা, সমস্যা নাই, আমি বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা clear? ইয়া করতে হবে না। না, শেষ করি। বুঝতে পারছি। শেষ করি, এটা তো শুধু আপনার জন্য না, সবার জন্যই। জি স্যার, তাহলে প্রোগ্রামটা শেষ করেন। হ্যাঁ, আই নট ইকুয়াল টু 0। আমি দেখালাম যে ওই প্রোগ্রামটাও, যেহেতু ওটা আমাদের ভিডিও টিউটোরিয়ালে আছে, অনেকে বের করে দেখতে পারবে। আমি 1 আলাদা করতে চাই, 2 আলাদা করতে চাই, আবার এই 1, তার মানে 1 to 1 আমি প্রিন্ট করতে চাই। এভাবে আমি দেখাচ্ছি। আমি নিচে লিখে রাখি কমেন্টে স্টার স্টার স্ল্যাশ, এই অংশের মধ্যে যা লিখবো কমেন্ট হবে। তাহলে আমি প্রিন্ট করবো 1 আলাদা, 2 আলাদা, 1 আলাদা। এটাকে আমরা স্প্লিট বলতেছি। অক্ষরগুলোকে ভেঙে দেবো। 2 দিয়ে মোড করলেন কেন স্যার? 2 দিয়ে মোড করলেন কেন? 10 দিয়ে মোড হবে না? কোনো কিছুকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কি হয়? ভাগশেষ জোড়া নাম্বার থাকলে 0 হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে 10 ইজ বেস্ট, আই মড 10। ওকে, মানে 2 দিয়ে করলেও ভাগশেষ আসে, কিন্তু 10 দিয়ে করলে ভালো। 2 দিয়ে করলে 0, যদি কোনো কারণে কপাল খারাপ থাকে তাহলে 0 চলে আসবে। তা ঠিক আছে, আর ইকুয়াল টু আই মড 10। তাহলে আর এর মধ্যে ভাগশেষ আসলো, এই ভাগশেষটা আমি প্রিন্ট করলাম, আই প্লাস প্লাস করলাম। অ্যাকচুয়ালি কি আমি আই প্লাস প্লাস করবো? ওকে, আই প্লাস প্লাস করবো না। এখানে আমি কি করব? এখানে আমি লিখবো আই
ইকুয়াল টু I বাই 10, I কে ছোট করে ফেললাম। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? প্রথমে I এর মান ছিল 1 to 1, তাহলে এখানে প্রিন্ট হলো R এর মান 1 প্রিন্ট হয়ে গেল। তারপরে I ইকুয়াল টু I বাই 10, তাহলে I এর মান কত হলো? 12 হলো। ক্লিয়ার? ওকে ফাইন, আমি এই প্রিন্টএফটা রাখার দরকার নাই, না বুঝলে আমি বুঝে দিচ্ছি, আগে রান করে দেখি। এই যে 1 to 1 আলাদা হয়েছে, হয়েছে? সো পৃথিবীর সব কাজই যে কোনো একটা ফল লুপে করা যায়, এটা হলো। এখন আমরা জাস্ট অফ দ্য রেকর্ড বলি, এই যে আমাদের স্টুডেন্টরা, এটা ফল লুপ, এটা ঠিক আছে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লজিক? লজিক মানে হচ্ছে আমি 121কে একটা বড় একটা উপাদানকে কিভাবে ছোট ছোট টুকরা করলাম, 1 আলাদা করলাম, 2 আলাদা করলাম, 1 আলাদা, কিভাবে? এই টেকনোলজিটা কি আপনারা বুঝেছেন কাগজে কলমে? বুঝতে পারছি স্যার। আচ্ছা দাঁড়ান, ইয়ের সাইজ করি। রাব্বি বোঝেন তো, বলেন তো এটা বুঝেছেন জি স্যার। কিভাবে? রাব্বি আমাকে একটু বুঝে বলেন তো এই 3টা লাইন, আমি যে 3টা লাইন মার্ক করেছি। স্যার 10কে প্রথমে ভাগ করছেন স্যার, হ্যাঁ, গুড। ভাগ করার পর একটা ভাগশেষ আসছে, আরেকটা ভিতরে ভাগফল আসছে, হ্যাঁ, পরে পরে আবার ভাগ করছেন। আবার ভাগ করেছি, এই তো লাইনে আসছেন। তার মানে 121 নিয়ে প্রোগ্রামটা এই লাইনে আসছে প্রথমবার। মানে আস্তে আস্তে খন্ড খন্ড করে নিচের দিকে হ্যাঁ, চলে গেলে 121কে 10 দিয়ে ভাগ দিয়ে আমরা জানি যে মডুলাস অপারেটর ভাগশেষ দেয়, আরে গেছে, আরে গেছে 1। এই 1টাকে আমি এখানে প্রিন্টএফ করে ফেলেছি। তারপরে আয়ের মান 121 আছে, 121কে আমি 10 দিয়ে ভাগ দিছি, এটা কিন্তু আবার ভাগ ভাগশেষ। তাহলে আয়ের মান হয়ে গেছে 12। এই 12টা ফর লুপটা আবার এক্সিকিউট হয়েছে, কারণ I নট ইকুয়াল টু 0 আছে, সো 12 আবার ঢুকছে। তাহলে R ইকুয়াল টু 12 মড 10, মানে এবার 12 মড 10 করতে গেলে 2 ভাগশেষ হয়, সো R এর মান 2 হয়েছে, 2 প্রিন্ট হয়েছে, এই 2টা প্রিন্ট হয়ে গেল। তারপরে I কে আবার ছোট করলাম, I ইকুয়াল টু I বাই 10, I এর মান ছিল 12, তাহলে I এর মান কত হলো? 1। ওকে ফাইন। এই 1 নিয়ে যখন ঢোকার চেষ্টা করলো, দেখলো যে I নট ইকুয়াল টু 0, মানে আবার ঢোকাটার সুযোগ আছে। তাহলে এখানে ভাগশেষ নির্ণয় হলো না, কারণ ভাগ গেল না, তো ভাগশেষ নির্ণয় হবে কিভাবে? ঠিক আছে, সরি, I হচ্ছে 1 ভাগশে 1 মডুলাস 10, তার মানে ভাগ গেল না, মানে ভাগফল নির্ণয় হবে না, কিন্তু ভাগশেষ 1ই রয়ে গেল। সো 1টা প্রিন্ট হয়ে গেল, এবং এই 1 বাই 1 ইকুয়াল টু 1 বাই 10। সো এটা ইন্টিজার নাম্বার, সো ফ্র্যাকশনে যাবে না, এই জন্য বাই ডিফল্ট I এর মান 0 হয়ে গেল। সো পরের বার I এর মান যেহেতু 0 আছে, এই জন্য ভিতরে আর ঢুকলো না। স্টুডেন্ট এখানে একটা মিস্টেক করে যে এখানে 0 কিভাবে হচ্ছে, কারণ এটা একটা ইন্টিজার নাম্বার, কিন্তু ইন্টিজার নাম্বার I কে ইন্টিজার ডিক্লেয়ার করা আছে, এই জন্য I কখনোই ফ্র্যাকশনে যাবে না, সো সে 0 করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার অফিস থেকে আসলাম কিছুক্ষণ আগে। তাই দেরি হয়ে গেছে না? জি স্যার, মানে অফিস আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আপনি একটু ভিডিওটা দেখে নিন, তাও আসতে পারছেন। আমিও আজকে জ্যামে পড়ছিলাম, ফাটাফাটি জ্যামে পড়ছিলাম। আসলে ট্রাফিক পুলিশ নাই, যখন বিপদ হয় তখন বড় ধরনের বিপদ হয়। স্যার আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। রাকিবুল হাসান, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ আছি। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি, তাই না? তাহলে আমি আরেকটা রিপ্রেজেন্টেশন দেব, একটা নিউ আইটেম টাচ করাই আর কি। এগুলো ছোট ছোট, আপনারা যারা পড়ে আসছেন, এটা একটু ভিডিওটা দেখে নেবেন। এটা ছোট ছোট 3টা সেন্টেন্স পড়াইছি, খুব মনোযোগ দিয়ে যদি রাত্রে শুয়ে শুয়ে যদি এটা একবার দেখেন বুঝে যাবেন, না বুঝলে নেক্সট ক্লাসে আমাকে ধরবেন, আমি বুঝিয়ে দেবো। এখন একটা ছোট্ট সেন্টেন্স দেখাই, ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্টের আগে আমাদের বাদ ছিল, এটা পড়া হয়নি, ঠিক আছে? তবে এটা আগে সেভ করে ফেলি। ডে 7.4.c include stdio.h integer main
এখানে আমি একটা রিপ্রেজেন্টেশন দেখাই। ইন্টিজার আই একটা ভেরিয়েবল নিয়েছি, স্ক্যানএফ। আমি আয়ের মানটা নিলাম %d, ইউজার কিছু একটা এন্ট্রি করলো, ধরে নেন করলো, কি করলো আমি জানি না, করবে কিছু একটা। তো এখানে আমরা যেমন ইফ লিখি, ইফ তারপরে কন্ডিশন, এরকম যদি কোনো কারণে সেট অফ কন্ডিশন লিখতে হয়, যেখানে ইফ এলস বারবার লেখা খুব বিরক্তিকর, কিংবা আমি জানি যে মাত্র 10টার মধ্যে যে কোনো একটা হবে, এই 10টার মধ্যে যে কোনো একটা হবে, তাহলে আমরা এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি, দ্যাট ইজ কল্ড সুইচ। হোয়েন কন্ডিশন ইজ ফিক্সড, আমি জানি যে এর বাইরে যাবে না, ওকে, তা আমি এভাবে সুইচ ডিজাইন করতে পারি। ওকে, কিভাবে ডিজাইন করতে পারি? সুইচের মধ্যে কি থাকে? সুইচের মধ্যে সুইচ আই নিয়ে সে ঢুকবে, তারপরে কেস 1। স্যার আপনি 1 লিখলেন কেন? স্যার আমি জানি আয়ের মান 1 থেকে 10-এর মধ্যেই হবে। এটা সব ক্ষেত্রে ব্যবহার করার দরকার নাই। ওই যে কথা আছে না, মশা মারার জন্য কামান লাগানোর দরকার নাই, ঠিক এরকমই এটা মারার জন্য, এটা করার জন্য কামান আনার প্রয়োজন নাই। যেখানে এটা ম্যাচ করবে এটা সেখানেই দিবেন, তাছাড়া এই ধরনের কন্ডিশন লেখার দরকার নাই। কারণ আমি জানি আয়ের মান আইদার 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এর বাইরে হবে না, কোনো অপশন নাই দেওয়ার। তো সেক্ষেত্রে আপনি সুইচ কন্ডিশন ব্যবহার করতে পারেন। ইট লুকস বিউটিফুল এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বোঝা যায় কোডিংটা। তো কেস 1 আমি লিখলাম printf 1, এটা মানে হচ্ছে 1, ওকে, \n মানে নতুন একটা, \n লেখা দরকার নাই, কারণ কেস একটাই হবে, এখানে কোনো এলস বলে কোনো জিনিস নাই। ওকে, ব্রেক মানে আর কাজ করার দরকার নেই, তুমি চলে যাও। কেস 2 তাহলে printf হবে 2, তারপরে ব্রেক মানে তুমি আর, কেস 3 printf 3। আমি জানি আমি আর কাজ করাবো না, যেহেতু আমি পেয়ে গেছি, সো আমি ব্রেক করে দিলাম। ব্রেক মানে সে এই সুইচ থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, এখানে এই এরিয়ার বাইরে চলে যাবে। ওকে, তাহলে আমি আর লিখলাম না, এভাবে আমি ইচ্ছা করে মতো লিখতে পারি, 100 পর্যন্ত লিখতে পারি, নো প্রবলেম। তাহলে এখানে 3টা কেসকে ডিজাইন করে আমি সুইচ লিখেছি। ঘটনাটা কি ঘটবে যদি আমি 1 2 3 বাইরে কিছু লিখি, তাহলে কি ঘটবে? সো দ্যাট ইজ ডিফল্ট। ডিফল্টে কি আসবে? printf আমি লিখলাম ইন্টার ভ্যালু বিটুইন 1 and 3। আমি বললাম শান্ত এই ধরনের প্রোগ্রাম লেখে মানুষ কোথায় জানেন? এটিএম বুথে পাসওয়ার্ড চেক করার সময় কিংবা চুজ করার সময় অনলি ফিক্স চুজেন, যে তুমি সিলেক্ট করো সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, তুমি সিলেক্ট করো যে তুমি টাকা তুলবা না টাকা জমা দিবা, তুমি সিলেক্ট করো যে তুমি ক্রেডিট কার্ডের জন্য ফোন দিয়েছো না ডেবিট কার্ডের জন্য ফোন দিয়েছো, কল সেন্টার, তারপরে যেগুলো রবট নিয়ন্ত্রিত চ্যাটবোর্ড, এগুলোর ক্ষেত্রে এই ফিক্সড যেখানে কন্ডিশন আছে সেই ধরনের ক্ষেত্রে সুইচের ব্যবহার আছে, একদম নাই তা না। কিছু সার্কিট প্রোগ্রামিং এও সুইচের জনপ্রিয়তা আছে। আচ্ছা, যেমন এমবেডেড ইঞ্জিনিয়ারিং এ যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক্স ডিভাইসে যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, যেগুলো কন্ডিশন গুলো একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, এর বাইরে না। একটা লিফটে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 5 জনের উপরে উঠলে বিপ দিবে যে ওভারলোডেড, এরপরে সে যাবেই না। সোজা কথা, ফিক্সড একটা এরিয়ার মধ্যে থাকা, সিগন্যাল দেওয়া, রিসিভ করা, কমেন্ট করা, এসবের ক্ষেত্রে সুইচের জনপ্রিয়তা আছে। তো আমি এখানে ব্রেক কেন করেছি? যদি কোনো কারণে একটাই স্যাটিসফাইড হয়ে যায় তাহলে তো এগুলো চেক করার দরকার নেই, এই জন্য এখানে ব্রেক, এখানে ব্রেক, এখানে ব্রেক, ডিফল্ট মানে কোনো কিছুই ছিল না তখন সে ডিফল্টে যাবে। এখন যখন আমি একটু অ্যাডভান্সে চলে যাবেন তখন আমি বুঝাবো সুইচ এবং ইফ এর মধ্যে পার্থক্যটা কি। সুইচ ওয়ার্ক স্লোয়ার দেন ইফ, কেন স্লো কাজ করে সেটা আরেকটু পাকা হন, তাহলে আমি আপনাদের একটু প্রুফ করে দেব যে সুইচ ইফ এর চেয়ে মাঝে মাঝে স্লো কাজ করে। ঠিক একটু আগে যেভাবে আমি দেখাইলাম, ডু হোয়াইল
এবং while এবং for একই হলেও একই কাজ করলেও there is a possibility of false running under the do while loop, or there is a possibility of the to increase the space and time complexity under the do while loop. এরকম এখানেও একটা পসিবিলিটি আছে টাইম কমপ্লেক্সিটি। যদিও বা আমি ব্রেক ইউজ করেছি, তারপরেও দেখেন যদি ডিফল্টই মেন হয়, আমি যদি ভুল ইনপুট নাই দেই তাহলে সে এখানে একবার যাবে, এখানে একবার যাবে, এখানে একবার যাবে, এক থেকে কিন্তু জাম করে 3-এ যাবে না। দ্যার ইজ নো ওয়ে। আপনি বলতে পারেন যে স্যার এটা তো ইফের ক্ষেত্রেও হয়। তো কোন ক্ষেত্রে কোনটার পসিবিলিটি অফ মিসলিডিং বেশি সেটা গবেষণা করে বলতে হবে। আগে আমরা নর্মাল প্রোগ্রামটা শিখি। তো এইটা একটা সুইচ, আমি এটা রিপ্রেজেন্টেশন করলাম। আমি জানি না আলটিমেটলি কোনো সেন্টেন্স এরর করছে কিনা, কম্পাইল করে দেখি। আলহামদুলিল্লাহ কোনো কিছু করি নাই আর কি। তো আমি দিলাম 5। দেখেন আমাকে বলছে ইন্টার ভ্যালু বিটুইন 1 and 3। ওকে, তো প্রেস এনি কি কন্টিনিউ, আমি কন্টিনিউ করলাম, বের হয়ে গেল। এখন আবার রান করলাম, আমি ইনপুট দিলাম 1, ইন্টার দিলাম, দেখেন আউটপুট আসছে কি, বলেন আউটপুট আসছে কি 1। ঠিক আছে, আউটপুট কি আসছে, 1 আসছে। 1 আসছে। ওকে, তাহলে এই বিষয়টাকে আপনাদের দেখতে কেমন মনে হলো? ভালো। আচ্ছা, আমি যদি কোনো কারণে এই ঘটনাটা আবার ঘটাই, এখানে ভুলে আবার k is equal to 1ই দিয়েছি, তাহলে কয়টা 1? এখানেও একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে দুইটা 1 প্রিন্ট হওয়ার কথা না? কিংবা ওখানে 1 প্রিন্ট হওয়ার কথা, এখানে 1 প্রিন্ট হওয়ার কথা। ঠিক আছে, আমরা দেখি। এবার দিয়ে দিচ্ছে ডুপ্লিকেট কেস ভ্যালু, প্রশ্নই আসে না। সো এটা ফ্যাসিলিটি। ঠিক আছে, সো আপনাকে কম্পাইল করার আগে বলে দিবে যে তুমি তো ডুপ্লিকেট লিখতেছো, যেটা ইফ দুইবার চেক করলে বলবে না। ক্লিয়ার? স্যার এখানে যদি আমি স্যার প্রিন্টএফ এর এখানে 3 লিখি আর কেসের এখানে যদি 1 লিখি তাহলে কি রান হবে? এখানে 3 লেখে না, কেজের এখানে আর ডবল করাই যাবে না, ধরে ফেলবে। এখানে যা খুশি লেখেন। ঠিক আছে, এটা তো স্ট্রিং, ডাবল কমার মধ্যে যা আছে কম্পাইলার সেটা পড়ে না, কম্পাইলার শুধুমাত্র আপনার হুকুম পালন করে। ক্লিয়ার? বুঝা গেছে? একটু আমরা আলোচনা করলাম, একটু বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, আচ্ছা একটু পুরাতন পড়াপড়ি এই জিনিসটা আছে না, এটা যদি আমি এরকম বলি 1 লিখলে 1 হবে, 2 লিখলে 2 হবে, 3 লিখলে 3 হবে, কিন্তু আমি এর বাইরে যদি কিছু না লিখি, কিছু লিখি, তাহলে আমাকে এটা বলবে ইন্টার ভ্যালু ফর 1 and 3। এরপরে আমাকে আবার সুযোগ দিবে 1 থেকে 3 এর মধ্যে কিছু বলার। সেটা হচ্ছে না কেন? এটা কিভাবে করা যায় বলেন তো? যেমন আমি 5 লিখেছি, ভুল করেছি, সে বলে কি সফটওয়্যারটা আমাকে আবার চালু করতে হবে? এর ঘটনা কি এরকম ঘটে? এরকম তো ঘটে না, তাই না? বাস্তবে তো এরকম হলে মানুষ বিরক্ত হয়ে যাবে। আরে আবার আমি টিভি চালু করছি, করার পরে আমি সনি দেখবো, তো আমি ভুল করে 3-এ চাপ দিছি, তো 3-এ কার্টুন ছবি ওপেন হয়েছে। আর টিভিটা যদি বন্ধ করে আবার চালু করতে হতো তাহলে কি আপনি টিভি চালাইতেন? হ্যাঁ, মোটেই না। বিরক্তি লাগতো স্যার। হ্যাঁ, বলতেন যে স্যার রিমোটের খেতা মারি, আমি মোবাইলে ইউটিউব চালাবো। বুঝতে পারছেন? কেউ এটা দেখতো না। ঠিক আছে, তার মানে সেই কত আমলে মানুষ প্রোগ্রামার হয়েছে। সির কবে আবিষ্কার হয়েছে দেখেন, রিমোট কবে তৈরি হয়েছে, ওর মধ্যে ছোট্ট একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লেখা। তার মানে আমরা অনেক সেই মানে মাইক্রো কন্ট্রোলার আবিষ্কারের পর থেকেই প্রোগ্রামিং আবিষ্কার হয়েছে। আপনারা কি জানেন যে সিএসসি সাবজেক্টের আগে প্রোগ্রামিং আসছে? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর আগেই প্রোগ্রামিং এর উৎপত্তি। এই সাবজেক্ট পৃথিবীতে আসার আগে এই প্রোগ্রামিং সাবজেক্টটা ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহার হয়েছে, তারপরে অ্যাপ্লাইড ফিজিক্সে ব্যবহার হয়েছে, বহু জায়গায় ব্যবহার হয়েছে, ম্যাথে ব্যবহার হয়েছে, স্ট্যাটিস্টিক্সে ব্যবহার হয়েছে। তারপরে ধীরে ধীরে প্রোগ্রামিংটা কম্পিউটার সায়েন্সে আসলো এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তৈরি হলো। ঠিক আছে, তাহলে প্রোগ্রামিং ডিসিশন মেকিং এখন কিভাবে করতে তাহলে?
তখন মেশিনের মধ্যে প্রোগ্রামিং করতো মানুষ, কম্পিউটার দিয়ে না। এবার উইন্ডোজের মধ্যে বসে থাকে না, ঠিক আছে? যেমন সার্কিটের মধ্যে প্রোগ্রামিং করতো। তারপরে মাইক্রো কন্ট্রোলার একটা ডিভাইস, ঠিক আছে? এটার মধ্যে মানুষ হ্যাঁ কিরকম কিরকম বলেন দেখি। এখন যেমন পিএলসি করে ওই টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের এই তো লাইনে আসছেন। পিএলসি প্রোগ্রামিং করেছেন আগে? এখন আপনি কি পিএলসি প্রোগ্রামিং এর কথা বললেন না আমাকে? পিএলসি নাকি? পিএলসি তো এখনো করা হয় না, ডিপ্লোমা ছিল আর কি, হালকা পাতলা ধারণা। ওরকম আর কি, থিওরিটিক্যাল থিওরিটিক্যাল ছিল। স্যার আমি ওরকম আর কিছু কি। মাইক্রো কন্ট্রোলার করেছি আমি। হ্যাঁ, এটাই কিন্তু আগে আসছে। যে ওই আরডিনো প্রথমে মাইক্রো কন্ট্রোলার আবিষ্কার আরডিনো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে মাইক্রো কন্ট্রোলার আবিষ্কার হয়েছে, তারপরে কম্পিউটার আবিষ্কার হয়েছে, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ফরম্যাটে আসছে, যে ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আসেন আমরা যেখানে ছিলাম, সেটা হচ্ছে যে আমি চাই না এভাবে চলে যাক, তাহলে আমি কি করব? এখানে ব্রেক আছে, এটা তো ডিফল্ট, সেটা ওয়ার্নিং দিল, তারপরে সে প্রোগ্রাম থেকে আমাকে বের করে গেল, কারণ সুইচ এটা তো লুপ না যে আবার ঘুরে আসবে, ঠিক আছে? সো আমার আশা পূর্ণ হলো না, আমাকে আবার সফটওয়্যারটা চালাইতে হলো, মেশিনটা আবার রিসেট করতে হতো, রিস্টার্ট দিতে হলো। ভেরি ডিফিকাল্ট জব। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা সেটা যদি কোনো কেস ভ্যালুর স্যার হুম, আমরা যদি কোনো স্টেটমেন্টের মধ্যে ব্রেক না দিই সেক্ষেত্রে কি ঘটবে? আমার সেক্ষেত্রে প্রোগ্রাম কি ভুল সেক্ষেত্রে দেখাবে? না ভুল দেখাবে কেন? আমি ব্রেক করলাম না, আমি প্রোগ্রামকে বেশি কাজ করালাম। সি, ব্রেক ইজ নট ম্যান্ডেটরি। ব্রেকটা হচ্ছে প্রোগ্রামটা এখানে এসে চেক করলো, এখানে এসে চেক করলো, কন্ডিশন ফলস হলো, বাট সে কাজ করলো, বেশি কাজ করলো, ক্লিয়ার? বাট এখানে রং এর কিছু নাই, এই যে ঠিক আছে? দেখেন কি আসছে, 2 3 ইন্টার দ্য ভ্যালু বিটুইন 1 and 3, ঠিক আছে? তার মাথা খারাপ হয়ে গেছে কেন জানেন? তো চলে আসছে এখন। সে যে এখানে ডিস্টার্ব করেছে, তবে এটা কোড ব্লক এটা হয়েছে, বাট নরমালি এটা হবে না। এই যে কোড ব্লক যে আমরা কম্পাইলার ইউজ করতেছি না, এই কম্পাইলারটা এই কাজটা করেছে। তারপর সি র কম্পাইলার হলে আপনাকে ডিস্টার্ব করতো না। তো এই জন্য আবার কিছু কিছু ঝামেলা আছে প্রোগ্রামিং এ, সেটা যে কম্পাইলার গুলো দেখতেছো। পুরোটা দেখছে। এটা আমি ব্রেক দিয়ে দিলাম এই জন্য। যেমন আমি এখানে ইন্টিজার লিখছি, এটা রিটার্ন 0 লিখিনি, ঠিক আছে? নিচে এটা আপনাকে টার্বো সি দিয়ে কাজই করতে পারবেন না, সে আপনাকে আটকায় দিয়ে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন আমরা এটা টেস্ট করি। বলেন দেখি এটা কিভাবে করা যাবে, বলেন দেখি। এটা একটা ক্লাসে করাইছিলাম। কিসের কথা বলছেন স্যার? আমি এটাকে বারবার চালাবো, বারবার রান করব না, রিসেট করব না। যেন 5 দিয়েছি, ভুল করে দিয়েছি, ইন্টার দ্য ভ্যালু বিটুইন 1 and 3, এটা দেওয়ার পরে এই মেসেজটা দেওয়ার পরে আমাকে সঠিক ভ্যালু দেওয়ার সুযোগ দিবে। বাট সঠিক ভ্যালু দেওয়ার সুযোগ না দিয়ে আমার প্রোগ্রামটা বেরিয়ে গেছে আমার কাছ থেকে। এর জন্য কি করা যাবে বলেন? স্যার এটার জন্য জাম্প নামে একটা ইয়ে আছে না? কি জাম নামে? কি জাম্পার? সরি গো টু সরি গো টু। কিন্তু ভাই একজন কেন বলছে, সবাই কেন বলতে পারতেছে না? এখানে একটা আমি লেভেল ক্রিয়েট করলাম, এ লেভেল, দিস ইজ নট আ ভেরিয়েবল, ওকে, দিস ইজ লেভেল, এনিথিং ইউ ক্যান রাইট এনিথিং। আমরা এখানে রাব্বি লিখতে পারি, ইচ্ছা করলে, ক্লিয়ার, নো প্রবলেম। আমরা যা খুশি তাই লিখতে পারি, এটা কোনো ভেরিয়েবল না। এটা কিছু একটা লেখার পরে কোলন দিলে সেটা একটা লেভেলে ক্রিয়েট হয়, লেভেল। এরপর ডিফল্টে যখন আমি এই কথাটা বলে ফেলেছি, তখন আমি এখানে গো টু কাজ করে কিনা একটু দিয়ে দেখি। এগুলো তো বোঝার নাই। ভিডিওগুলা সব দেখবেন, না স্যার এগুলো নিয়ে আলোচনা হয়নি। একদিন আমি গো টু কাজ করেছি না? এটা স্যার না স্যার এটা নিয়ে আলোচনা হয়নি স্যার। না স্যার, না হয় নাই স্যার। তাহলে আমি অন্য ক্লাসে পড়াইছি, সরি। তাহলে মাঝে মাঝে এরকম হয় আর কি। আরেকটা সেকশন আছে না, সি প্লাস প্লাস, ওখানে হয়তো বা পড়াইছি আর কি। তো যাই হোক, তাহলে এটা ইজি, যে বুঝে নেন, ঠিক আছে? আমি যে কোনো সময় প্রোগ্রাম কি বলতে পারি গো টু অমুক জায়গায়,
তো আচ্ছা, এই গোটুর কাছে প্রোগ্রাম কখন আসে? যখন ডিফল্টে যায়, তাই না? অন্য সময় কি আসবে? আসবে না। তাহলে যখনই এখানে ঢুকেছে তখনই আমি এটা প্রিন্ট করে বলেছি গোটু। গোটু কোথায়? রাব্বি। তাহলে সে দৌড় মারে আবার উপরে চলে যাবে। তাহলে দেখেন 20 নম্বর লাইনতে প্রোগ্রামটা আবার 5 নম্বর লাইনে গেছে, প্রোগ্রামটা কিন্তু 22 নম্বর লাইনে যায়নি। আমার কথা বোঝা গেছে? জি স্যার। স্যার বারে বারে তো যাবে না তো, সবসময় তো ডিফল্টে আসবে না। আসবে? আমি যদি 1 এন্ট্রি করতাম তাহলে কি ডিফল্টে যেত? না স্যার। বলেন, যেত না। সে কি করতো? 1 প্রিন্ট করার পর ব্রেক হয়ে যেত। ব্রেক হলে কোথায় ব্রেক হয়ে যেত? এই সুইচের বাইরে চলে যেত, মানে লাইন নাম্বার 22 তে চলে যেত। সো লাইন নাম্বার 22 তে যায়নি। সে কি করেছে? ব্রেক হয়েছে, লাইন নাম্বার 22 তে চলে গেছে। কিন্তু আমি 1ও দেইনি, 2ও দেইনি, 3ও দেইনি, উল্টা পাল্টা একটা দিয়েছি। তখন সে 18 নম্বর লাইনে ডিফল্ট সেকশনে গিয়েছে। ডিফল্ট সেকশনে যাওয়ার পরে সে আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে, ইন্টার দ্য ভ্যালু বিটুইন 1 and 3। তারপরে সে ইনস্ট্রাকশন পেয়েছে গো টু রাব্বি। সে আবার জাম্প করে যেখানে রাব্বি আছে সেখানে উঠে গেছে। আচ্ছা, আগে কম্পাইল করে দেখি কাজ করে কিনা। কাজ করতেছে। তো আমি এখানে দিলাম 1, কিচ্ছু করবে না, 1 লিখে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ক্লিয়ার? বাট আমি যদি এখানে লিখি 1 2 3 এর বাইরে কিছু একটা লিখি 9, সে আমাকে বলবে এন্টার দ্য ভ্যালু বিটুইন 1 and 3। ক্লিয়ার? কাজ এটা লাফাচ্ছে না? লাফাচ্ছে। আর আমি দিলাম 2, এন্টার দিলাম, দেখেন এখানে 2 প্রিন্ট হয়েছে। তার মানে আমি যদি আনলিমিটেড টাইম ভুল ইনপুট দিতাম, আনলিমিটেড টাইম আমাকে সুযোগ দিত। দেখেন আমি সুযোগ দিচ্ছি, 9 দিছি, আমাকে বলছে এন্টার দ্য ভ্যালু বিটুইন 1 and 3। আবার 8 দিছি, আবার আমাকে ওয়ার্নিং দিছে। 7 দিছি, আবার ওয়ার্নিং দিছে। 6 দিছি, আবার ওয়ার্নিং দিছে। 5 দিছি, আবার ওয়ার্নিং দিছে। ওয়ার্নিং দিতেই থাকবে। ক্লিয়ার? 1 দিলাম, এন্টার দিলাম, দেখেন 1 লিখে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে? বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, এই জায়গায় একটু খারাপ দেখাচ্ছে, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবেন। যেখানে ডিজাইন খারাপ হবে ব্যাকস্ল্যাশ এন দিবেন, তাহলে নিউ লাইন ক্রিয়েট হবে। ঠিক আছে? তাহলে এটা সেভ করলাম। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা হচ্ছে কোনো প্রবলেম সলভিং এর ক্লাস না। আজকের ক্লাসটা হচ্ছে আমি কিছু সিনট্যাক্স লজিক ইন্ট্রোডিউস করলাম। কি ইন্ট্রোডিউস করলাম আজকে? আমি সুইচকে ইন্ট্রোডিউস করলাম, আমি গোটুকে ইন্ট্রোডিউস করলাম, আমি ডু হোয়াইলকে ইন্ট্রোডিউস করলাম, আমি হোয়াইলকে ইন্ট্রোডিউস করলাম, আমি ফরকে রিপিট করলাম, রিভিউ করলাম। সো এই আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস। ধরে নেন আমরা আলাপ আলোচনা করেছি, আমরা নেক্সট ক্লাসগুলোতে এই সব লজিকের উপরে প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো যখন আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব তখন আমরা এগুলোকে বারবার ব্যবহার করতে থাকবো, তখন আমাদের স্কিলটা ইনক্রিজ করবে। সো আপনাদের উচিত হচ্ছে তাহলে এটা অ্যাটলিস্ট মিনিমাম 2 বার দেখা। নেক্সট ক্লাসের আগেই এটা একটু 2 বার দেখা। যারা মনে রাখতে পেরেছেন ডিপ্লোমাটা তাদের না দেখলেও চলবে, কিন্তু যারা আমরা একটু উইক আছি তারা যেন এই 4টা প্রোগ্রাম মিনিমাম 2 বার দেখি এবং এটা একটা ডায়েরিতে একটা নোট ক্রিয়েট করি। নোটটা কিরকম? যখন আমি ছাড়া আপনারা দেখতে যাবেন তখন আপনার মনের মধ্যে কোশ্চেন তৈরি হবে, আপনার মনের মধ্যে প্রবলেম তৈরি হবে। তখন এই যে প্রবলেম অথবা কোশ্চেন গুলো আমাকে বলবেন যে স্যার আমি এটা পড়তে গেছিলাম, আমার এরকম মনে হয়েছে। সেটা যত ইজি কোশ্চেনই হোক একটা স্টুডেন্ট কোশ্চেন করবে। কোশ্চেন না করলে কিন্তু আমি নাম্বার কম দিব। সে বলে নাম্বার পাওয়ার জন্য আমরা উল্টাপাল্টা কোশ্চেন করবেন, স্যার সুইচ বানানটা SWITCH কেন? তাহলে কিন্তু হবে না। বুঝে গেছে? মানে কোশ্চেন করাটা হতে হবে মিনিংফুল। যে স্টুডেন্ট কোশ্চেন করে বোঝা যায় সে পড়ার চেষ্টা করে। বুঝে গেছে আমার কথা? স্যার ছোটখাটো বিষয়ে আমার একটু কনফিউশন স্যার। আছে স্যার। অবশ্যই আপনি কোশ্চেন করবেন। ছোটখাটো কেন, আপনি যদি একদম যেমন- 0.001 ব্যাপারে থাকে তাও কোশ্চেন করবেন, সমস্যা যেমন নাই। স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি যে এম্পারস্যান্ড হ্যাঁ, স্যার লেখেন একটু স্যার। এই যে লিখেছি এম্পারসেন্ট ধরেছি। এম্পারস্যান্ড আর হ্যাঁ। এন্ড এই দুইটার মধ্যে স্যার ডিফারেন্স কি স্যার? ও চিহ্ন আছে না এরকম এন্ড। এন্ড হচ্ছে এই দুটো সিতে আমাদের একই সিতে রকম। সিতে এন্ড হচ্ছে দুটা দিলে এন্ড হয়, দুটো একসাথে দিলে এন্ড সাইন হয়, এন্ড হ্যাঁ। অপারেটর। ওকে? জি স্যার। আর একটা দিলে আমরা এটাকে বলি অ্যাম্পারসেন্ট সাইন। অ্যাকচুয়ালি এই সিম্বলটার নাম, কিবোর্ডের নাম হচ্ছে অ্যাম্পারসেন্ট। ঠিক আছে? তো এটা দুটা পরপর দিলে এটা হয় এন্ড অপারেটর। যেমন দেখেন আমি আপনাকে বলি
এই অপারেটরটার নাম কি আমি এই মুহূর্তে ভুলে গেছি, এটাকে আমরা বার বলি বাংলাতে, ঠিক আছে? তো দুইটা বার পরপর দিলে অল অর অপারেটর হয়, ঠিক আছে? এটা হচ্ছে এক্সক্লেমেটরি, হ্যাঁ এটা হলো এক্সক্লেমেটরি। বাট এটা যদি আমরা সিতে এটাকে বলি নট, তাহলে এটা অ্যান্ড, এটা অর, এটা হচ্ছে নট, এটা নট ইকাল টু, ক্লিয়ার? বাট এটা যখন আমি ইন্ডিভিজুয়াল বলবো স্ক্যানএফ এর ক্ষেত্রে, তখন আমি এটাকে বলবো এম্পারস্যান্ড সাইন অপারেটর। আর এম্পারস্যান্ড অপারেটরটা মনে রাখলে আমরা বলতে পারি ইনপুট সাইন, ওকে, ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় হলো স্যার মডুলাস, মড হ্যাঁ আর পার্সেন্ট, হ্যাঁ, দুটো স্যার একই? অ্যাকচুয়ালি পার্সেন্ট হচ্ছে ইংলিশ ভাষা, পার্সেন্ট ক্যারেক্টার, বাট এটা হচ্ছে পার্সেন্ট ক্যারেক্টার, পার্সেন্টেজ ডি, পার্সেন্ট ক্যারেক্টার ডি, ডি হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এটা যখন স্পেশাল কাজে ব্যবহার করা হয় তখন আমরা এটাকে বলি পার্সেন্টেজ, বা যতক্ষণ আমরা এটাকে ম্যাথমেটিক্যাল কাজে ব্যবহার করি তখন এটা বলি আমরা মডুলাস অপারেটর, ঠিক আছে? আর এখানে কিন্তু আমি অপারেটর হিসেবে ব্যবহার করিনি, স্ক্যানএফ এর মধ্যে যখন আমি এই যে দুইটা দুইটা কলোনের মধ্যে ব্যবহার করেছি, এই কোনো একটা ডির সামনে, সরি আমি আবার বলি, দেখেন আমি লিখি, দেখেন এই যে ফাঁকা জায়গায় লিখতেছি, যদি এই মডুলাস অপারেটর ডির আগে লেখা হয় তাহলে এটা আর মডুলাস অপারেটর থাকে না, এটা হয়ে যায় পার্সেন্টেজ ডি। আমি যদি বলি পার্সেন্টেজ এফ তখন আর মডুলার থাকে না, এটা পার্সেন্টেজ ফ্লোট, এটা হচ্ছে ফ্লোট ডাটা বের করার জন্য ব্যবহার করা হয়, এটা ইন্টিজার ডাটা বের করার জন্য ব্যবহার করা হয়। পার্সেন্টেজ সি ক্যারেক্টার ডাটা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়। পার্সেন্টেজ ডি ডবল ডাটা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়। পার্সেন্টেজ এস স্ট্রিং এর জন্য ব্যবহার করা হয়, ক্লিয়ার? তো এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এগুলো রিজার্ভ ওয়ার্ড, এটা কম্পিউটার নিজের কাজে ব্যবহার করে, আপনি এগুলো ইউজ করতে পারবেন না নিজের কাজে দিলে এরর দিবে। তো যখনই আপনি কোনো জিনিসে পার্সেন্টেজ এস লিখবেন সাথে সাথে সে বুঝবে যেটা মডুলাস অপারেটর না। একই জিনিসকে আমাদের তো সীমাবদ্ধতা আছে বাবা, কিবোর্ডের মধ্যে যা দেখা যায় এর বাইরে তো কোনো ক্যারেক্টার আমাদের কাছে নাই, তো আমরা কি নতুন কিছু দিতে পারবো না। এই জন্য একই ক্যারেক্টারকে একের অধিক কাজে ব্যবহার করা হয়েছে। এই ক্যারেক্টারটাকে যেটাকে আমরা অঙ্ক বিজ্ঞানে ম্যাথমেটিক্সে যেটাকে আমরা পার্সেন্টেজ বলি, পার্সেন্টেজ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় পার্সেন্ট সাইন। এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমরা দুটো ভেরিয়েবলের মাঝামাঝি লিখবো, যেমন এ এ পার্সেন্ট ডি, তখন এটা হয়ে যায় মডুলাস অপারেটর। যখন তার সামনে কিছু থাকবে না তখন হয়ে যায় এটা ডাটা টাইপ নির্ধারণী স্পেশাল ক্যারেক্টার। ঠিক একইভাবে দেখেন আপনার কোশ্চেনটা প্রযোজ্য, আমরা ব্যাকস্ল্যাশ কেন ব্যবহার করি? ভাগ করার জন্য, তাই না? আমরা এটা ব্যবহার করি, স্ল্যাশ ব্যবহার করি ভাগ করার জন্য। ব্যাকস্ল্যাশ কি কাজে ব্যবহার করি? ব্যাকস্ল্যাশ ইজ ব্যাকস্ল্যাশ, কিন্তু দুটো ব্যাকস্ল্যাশ দিলে কি হয়? কমেন্ট হয়। আবার ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়? নিউ লাইন হয়। সো দিস ইজ স্পেশাল ক্যারেক্টার, দিস ইজ স্পেশাল। এইভাবে কিছু স্পেশাল ক্যারেক্টার তৈরি করা হয় যেগুলো সি তার নিজের কাজে ব্যবহার করে, ক্লিয়ার? ওকে, এনিথিং? তাহলে আজকে শেষ করে দেই। আজকে শুধুমাত্র আমরা পরিচিতি ক্লাস করলাম, নেক্সট ক্লাসে এগুলোর উপরে আমরা প্রবলেম সলভিং ক্লাস করবো, ঠিক আছে?